পাশের বাড়ি যারা চাকরি করেন তারা পাইছে? আচ্ছা, বললাম আপনি কোন ওয়ার্ডে থাকেন? কি নাম আপনার? ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে চোখে জল চলে এসেছে অন্নপূর্ণার টাকা না পেয়ে। উনি আবার অভিযোগও করছেন যে পাশের বাড়িতে দুজন চাকরিও করেন, তারা টাকা নাকি পেয়েছে, তাদের ফ্যামিলির লোক, আমি পাই না। এর বিষয়ে কোনো সন্দেহ নেই যে ভিডিও দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যিনি কাঁদছেন তার সত্যিই টাকার প্রয়োজন রয়েছে এবং তিনি যোগ্য। আমি এটুকুই বলতে পারি যে ইনি পাবেন। এই কারণেই বলছি, কারণ যখন আমি এই অন্নপূর্ণাকে নিয়ে, অন্নপূর্ণা যোজনাকে নিয়ে যখন ডিটেলস ঘাঁটছি, তখন কিন্তু প্রত্যেকটা ধাপে ধাপে দেখুন এক্স্যাক্টলি প্রসেসটা বুঝতে হবে। এক তো হচ্ছে নতুন সরকার আসার পর যখন ওই 2-3 দিনের মধ্যে ফর্ম ফিল আপ করে দিন, আমি টাকাটা দিয়ে দেবো, এই সিচুয়েশনটা কখন হয়েছিল? এটা প্রত্যেকটা প্রকল্পে সরকারের ইন্টেনশন থাকে যে প্রথম ধাপে যারা যারা ফর্ম ফিল আপ করবে, সরকারের একটা ইন্টেনশন থাকে যে আমি এই প্রকল্পটা যত তাড়াতাড়ি যত দ্রুত স্টার্ট করতে পারবো, আমার নাম তত ভালো হবে। এটা প্রত্যেকটা সরকারের ইন্টেনশন থাকে। তো প্রথমবার প্রপারলি ভেরিফিকেশন না হয়ে টাকা ঢুকেছে, তারপর বিভিন্ন ক্রাইটেরিয়া সামনে এসেছে এবং আমরা এটা জানতে পেরেছি যে একাধিক এরকম লোক রয়েছে যারা অযোগ্য এবং টাকা পেয়েছে। এবার ভালো করে খোঁজ নিয়ে দেখবেন এরকম অনেকে রয়েছে যারা প্রথমবার টাকা পেয়েছে, যারা অযোগ্য তাদের কিন্তু আর টাকা ঢুকছে না, অথচ তারাও প্রতিবাদে এখন নেমেছে, নো ডাউট। কিন্তু এই পার্টিকুলার ভিডিওতে যেখানে আপনি বুঝতে পারছেন যে ইনি পাওয়ার যোগ্য, ইনি পাবেন। 30 আগস্টের মধ্যে ধাপে ধাপে যেহেতু টাকা ভেরিফিকেশন করে ছাড়া হচ্ছে, যে কোনো দিন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে। আর এটা আমি আপনাদেরকে বলতে পারি যে বাড়িতে বসে একবার অনলাইনে চেক করুন, কারণ ওই যে চেক করছেন আর একটা অধৈর্য হয়ে যাচ্ছে যে না আমার টাকা ঢোকেনি মানে আর পাবো না, এটা ভুল, এটা ভুল। কিন্তু তার পাশাপাশি এটাও ক্লিয়ার করে দিই যে মহিলার মনে হচ্ছে আমি না পেতেও পারি, তাহলে আপনি কনফার্ম থাকবেন যে আপনি পাবেন না। কারণ এইবার যে টাকাটা অন্নপূর্ণার দেওয়া হচ্ছে সেটা মাসে 3,000, বছরে 36,000 টাকা, খুবই যাচাই করে দেওয়া হবে। এই টাকা নিয়ে আপনি এটা করতে পারেন না যেটা কি অন্নপূর্ণা আগে যেটা লক্ষ্মী ভাণ্ডার ছিল তখন যেটা করা হতো না, যে বাড়িতে আংটি বানিয়ে নিলাম, জমিয়ে জমিয়ে অমুক কিনলাম তমুক কিনলাম। এটা হয়তো করা যাবে না, কারণ সত্যি করে এই ভেরিফিকেশন এতটা ডেপথে হচ্ছে। এইবার যখনই আপনারা চেক করবেন অনলাইনে যে আপনি পাবেন কি পাবেন না, ভালো করে সিটিজেনশিপ অ্যাক্ট মানে অ্যাপটা ওপেন করবেন, অন্নপূর্ণা যোজনার স্টেটাস চেক এটা লিখবেন, লেখার পরেই ওয়েবসাইট ওপেন হবে, যেখানে নর্মালি আপনাদেরকে আমি কালকেই দেখিয়েছিলাম যে সিটিজেনশিপ পোর্টালটা ওপেন হবে। নিজের যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা সেই নাম্বারটা দেবেন, ওটিপি ঢুকবে এবং ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন 4টে অপশানই আসে। আমি ক্লিয়ার করে দিই, যদি আপনার যদি স্টেটাস দেখায় অ্যাপ্রুভড, তাহলে আপনি বুঝে যাবেন যে কোনো দিন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আপনি অ্যালাউ হয়ে গেছেন। অর্থাৎ 30 আগস্টের মধ্যে যে কোনো দিন 3,000 টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে। ফার্স্ট। সেকেন্ড দেখাতে পারে আন্ডার প্রসেস, তার মানে বুঝে নেবেন যে আপনারটা কিন্তু এখনও যাচাই করা হয়নি, কাজ চলছে, একদম ক্লিয়ার। আর কি দেখাতে পারে ফর ফার্দার ভেরিফিকেশন, মানে কি আপনার একবার ভেরিফিকেশন করা হয়েছে, সেটা আপনি ক্রাইটেরিয়ার জন্য বলুন বা তথ্য ভুল দেওয়ার জন্য বলুন, আপনার কিন্তু লক্ষ্মী ভাণ্ডার অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়ার যোগ্যতায় আপনি আসছেন না, বা হয়তো তথ্য ভুল দিয়েছেন, বা হয়তো ডিবিটি লিঙ্ক করা নেই, কিছু না কিছু প্রসেসে আটকেছে বলে ওটাকে ফার্দার ভেরিফিকেশনে পাঠিয়েছে যে পুনরায় যাচাই করা হবে। অ্যান্ড দ্য লাস্ট অপশন কারোর হয়তো চলে এলো রিজেক্টেড, তার মানে আপনার আবেদন কিন্তু রিজেক্ট করা হয়ে গেল। তারপরেও যদি আপনাদের মনে হয়ে থাকে যে না আমি যোগ্য ছিলাম, আমারটা কেন রিজেক্ট করা হবে, তো তার জন্য সরকার ফার্দারের জন্য বলছেন যে আবার অ্যাপ্লাই করুন। সেটা আপনাদের ইচ্ছা, যা রিজেক্ট হবে তিনি অ্যাপ্লাই করবেন কি করবেন না, কারণ আপনি নিজেই নিজেকে জাজ করতে পারবেন যে আপনি পাওয়ার যোগ্য কি যোগ্য নয়। যদি কোনো পৌরসভা, গ্রাম পঞ্চায়েতের মেম্বার বা পঞ্চায়েত প্রধান বা পৌরসভার কোনো স্টাফ, অর্থাৎ সরকারি কাজে যদি কেউ যুক্ত হয়ে থাকেন তাহলে তারা পাবেন না। সরকারি চাকরিজীবী বাড়িতে থাকলে আপনি পাবেন না। আপনার ইনকাম যথেষ্ট থাকতে পারে ফ্যামিলিতে, অথচ মহিলা কিছু কামায় না, কিন্তু ভাবছেন যে আপনি পাবেন, হয়তো আপনি পাবেন না। কারণ এতটাই বেছে দেওয়া হচ্ছে, কারণ মাসে 3,000 টাকা যারা যোগ্য, যাদের সত্যি প্রয়োজন, তারাই পাবে। তো অধৈর্য হওয়ার কিছু নেই, 30 আগস্টের মধ্যে যে কোনো দিন আপনার টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে এবং স্টেটাস চেকের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনি
পাবেন কি পাবেন না। আর আর একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, হেজিটেট যখনই ফিল হবে যে মেবি আমি নাও পেতে পারি, তার মানে কনফার্ম থাকবেন যে আপনি পাবেন না। তাছাড়াও যদি তারপরেও কিছু গন্ডগোলের চাপে, অনেক সময় হয় না ম্যানিপুলেশনের মাধ্যমে, প্লিজ আমারটা অ্যাপ্রুভড করে দিন, এই রকম রিকোয়েস্টে যদি কেউ অযোগ্য পেয়ে থাকেন, তাহলে ফার্দার অবজেকশনও করতে পারবেন, তার টাকা কিন্তু ভেরিফাই হয়ে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ একটা প্রসেসের মধ্যে রয়েছে, অধৈর্য হওয়ার কিছু হয়নি, ধাপে ধাপে টাকা ছাড়া হচ্ছে। এ তো গেল অন্নপূর্ণার আপডেট, কিন্তু দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট খবর যেটা আজকে আমি আপনাদের সামনে দেওয়ার জন্য এসেছি, সেটা হচ্ছে আপনারা জানেন আমাদের রাজ্যে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনীকে ডিপ্লয় করা হচ্ছে। একাধিক মানুষজন ইতিমধ্যে চর্চা করা শুরু করেছেন যে এমন কি হতে চলেছে যে হঠাৎ করে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। কুণাল ঘোষের ভিডিও দেখাবো, কিন্তু তার আগে জানিয়ে দিই বিএসএফ, এসএসবি, সিআরপিএফ হঠাৎ করে রাজ্যে মোতায়েন করা হচ্ছে, যেখানে কোয়েশ্চেন, ভাবুন একবার বিষয়টা, যে কোয়েশ্চেন এটা হওয়ার কথা যে বিধানসভা ইলেকশন হয়ে গেছে, আর্মি যা ছিল তা কিন্তু অনেকটাই চলে গেছে, প্রত্যাহার করা হয়ে গেছিলো, মানে প্রায় বলতে পারেন 150 কোম্পানি মতো রাখা হয়েছিল বিধানসভা ইলেকশনের পরও, সেখান থেকেও 50 কোম্পানিকে প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু তারপর এমন কি হলো, বা সরকারের মাইন্ডে এমন কি চলছে, বা নেক্সট প্ল্যানিং কি ভাবা হচ্ছে যে হঠাৎ করে আবারও স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ জেলাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা চলছে। আমি একটি ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করি, তারপরে আমি জানাচ্ছি আপনাদেরকে ডিটেলসে যে কেন মোতায়েন করা হতে পারে। শুনুন। এত কেন্দ্রীয় বাহিনী ঢুকছে কেন? তাহলে কি রাজ্য পুলিশের উপর, রাজ্য সরকারের উপর দিল্লির আস্থা নেই? কেন্দ্রীয় বাহিনী তো আমরা ভাবাও যায় না, এত কেন্দ্রীয় বাহিনী ঢুকছে, কি করে ঢুকতে পারে? কেন? তাহলে কি আরো কোনো বড় প্লট আছে এদের? এত কেন্দ্রীয় বাহিনী ঢুকছে কেন? ভোট হয়ে গেছে, চলে যাবে কেন্দ্রীয় বাহিনী। তাহলে কি রাজ্য পুলিশের উপর ভরসা নেই, নাকি পুলিশকে যারা চালাচ্ছে তাদের উপর দিল্লির ভরসা নেই, নাকি আরো কোনো বড় ভয়ঙ্কর প্লট আছে তার জন্য আগে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় বাহিনী? এত কেন্দ্রীয় বাহিনী দফায় দফায় বাংলায় ঢুকছে বলে যে রিপোর্ট আসছে, সেটা কেন হচ্ছে? এটা কি রাজ্যের পুলিশের উপর অনাস্থার জন্য, নাকি আরো একটা কোনো বড় প্লট আছে তার জন্য? তো রহস্য, এত কেন্দ্রীয় বাহিনী আসছে। রহস্য, কারণ রহস্য ভেদ করা যাচ্ছে না যে পুলিশের ওপর কি ভরসা উঠে যাচ্ছে হঠাৎ করে রাজ্যে ইলেকশন হয়ে যাওয়ার পর। এটা তো সত্যিই অবাক করা বিষয়, এবং এটা অত্যন্ত অবাক করা বিষয় যে বিরোধী দল এখন কোয়েশ্চেন করছে যে কেন কেন, কারণ তারা কোনো ইনপুটই পাচ্ছে না যে রাজ্যে কি হতে পারে বা কেন এত কেন্দ্রীয় বাহিনী আসছে। আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, যে মনে পড়ে আপনাদের এসআইআর হওয়ার আগেও এই পরিমাণেই হঠাৎ করে কেন্দ্রীয় বাহিনী গোটা রাজ্যে ছেয়ে গেছিল, এবং তারপর এসআইআর এর ঘোষণা হয়। সেমভাবে আমরা যদি আসামের কথা একবার তাকিয়ে দেখি, তাহলে 2016 সালে যখন আসামে গভর্নমেন্ট চেঞ্জ হয়, তারপর 2017 থেকে হঠাৎ করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা শুরু হয়, এবং তারপরেই ঘোষণা হয় এনআরসি। তাহলে এখন কোয়েশ্চেন হচ্ছে এটা, যে রাজ্য সরকার কি জানেন, বা রাজ্য সরকার কতটা, মানে ব্যাপারটা বুঝুন যে কেন্দ্র সরকারের দিক থেকে আর্মি ডিপ্লয়মেন্ট করা হচ্ছে, এবং রাজ্য সরকার দেখা করছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, এবং একটা বিজ্ঞপ্তি হঠাৎ করে জারি করা হয় 19 আগস্ট। পুরোটা আমরা ডট টু ডট ম্যাচ করার চেষ্টা করব এবং বুঝতে পারবো যে কেন আর্মি ডিপ্লয়মেন্ট করা হচ্ছে। বিষয়টা হচ্ছে, যখন পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা বন্যার জলে ডুবে যাচ্ছে, আজকে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী নিজে হেলিকপ্টারে গিয়েছিলেন পুরো এলাকা পরিদর্শন করতে। এলাকা পরিদর্শন করেছেন, ক্ষয়ক্ষতি কত হয়েছে জেনেছেন, একটি বৈঠকও করেছেন বিডিওর সাথে, যেটা প্রশাসনিক বৈঠক হয়েছে, এবং জানিয়েছেন যে আরামবাগের উদ্দেশ্যে বেরোচ্ছি। তার পরপরই খবর আসে যে বাগডোগরাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করতে পারেন শুভেন্দু অধিকারী, দেখা করতে পারেনই থেকে গেছে, তারপর আর কোনো খবর লিক হয়নি, এবং পুরোটা বোঝা যাচ্ছে যে কিছু একটা মাইন্ডে সরকারের চলছে, কিন্তু সেটা ওপেন হচ্ছে না যে আমাদের রাজ্যে বড় কি ঘোষণা হতে পারে। তাহলে এবার একটু পিছিয়ে যাই। 19 আগস্টে হঠাৎ করে একটা বিজ্ঞপ্তি জারি করা হয় স্বরাষ্ট্র মন্ত্রকের দিক থেকে, এবং তড়িঘড়ি সেই বিজ্ঞপ্তিতে বলা হয় যে নাগরিকত্ব বিধিতে বড় বদল। এটা কিন্তু আমি সিএএ এর কথা বলছি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যে সিএএ প্রপারভাবে আগের সরকারের টাইমে ইমপ্লিমেন্ট করা হয়নি। সেই সিএএ কে নিয়ে হঠাৎ করে স্বরাষ্ট্র মন্ত্রকের দিক থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়, এবং সমস্ত ক্ষমতা টেনে
ডিএম অর্থাৎ জেলা শাসকের হাতে দেওয়া হয়, বলতে পারেন অতিরিক্ত ক্ষমতা জেলা শাসকের হাতে দেওয়া হয় যে ইমিডিয়েটলি নাগরিকত্ব দাও। ইমিডিয়েটলি নাগরিকত্ব দাও, কাদেরকে দাও? ক্লিয়ারলি মনে করে দেখুন সিএএ তে কি ছিল, যারা পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে মাইনরিটি সম্প্রদায়ের লোক আসছে, অর্থাৎ হিন্দু, জৈন, পার্সি, বৌদ্ধ সম্প্রদায়ের লোক আসছে, তাদেরকে আমাদের দেশে নাগরিকত্ব দিতে হবে। কিন্তু 19 আগস্টের বিজ্ঞপ্তিতে বলা হলো অতি দ্রুত দিতে হবে। কেন এই অতি দ্রুত সরকার দিতে চাইছে সেটা আপনাদেরকে বুঝতে হবে। আসলে বিষয়টা হচ্ছে যে সীমান্তবর্তী 6টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যার মধ্যে রয়েছে পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে সীমান্তবর্তী এলাকা, যে সমস্ত রাজ্য রয়েছে সীমান্তবর্তী এরিয়াতে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে, এই আদেশ ইমপ্লিমেন্ট করতে বলা হয়েছে। যেখানে কি বলা হয়েছে যে এতদিন পর্যন্ত সিএএ কিভাবে পাওয়া যেত মনে করে দেখুন, সশক্ত কমিটি বা এম্পাওয়ার্ড কমিটি এবং জেলা স্তরের কমিটি বা কমিটি, যেটাকে আমি ডিস্ট্রিক্ট লেভেল কমিটি বলছি, সেই তাদের মাধ্যমে যে সিটিজেনশিপ অ্যাক্টের 1955 এর সেকশন 6B ধারার অধীনে নাগরিকত্ব যে দেওয়া হচ্ছিল, অর্থাৎ কি এই কমিটিরা যাচাই করছিলেন সেই সমস্ত আবেদনকারী পাওয়ার যোগ্য কিনা, ইনকোয়ারি করছিলেন, তারপর নাগরিকত্ব দেওয়া হচ্ছিল। কিন্তু এইবার নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই যে এম্পাওয়ার্ড কমিটি বা ডিস্ট্রিক্ট লেভেল কমিটি রয়েছে, তাদের হাত থেকে সেকশন 6B ধারায় অধীনে যে সমস্ত নাগরিকত্ব দেওয়ার আবেদন ঝুলে রয়েছে সেটাকে সম্পূর্ণ তুলে হস্তান্তর করা হচ্ছে ডিএম এর হাতে, অর্থাৎ জেলা শাসকের হাতে দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কি হবে? এরপর থেকে যেটা হবে, অতি দ্রুততার সাথে ডিএমরা কি করবেন, খুব তাড়াতাড়ি আবেদন গ্রহণ করবেন, নথি যাচাই করবেন, প্রয়োজনীয় ইনভেস্টিগেশন করবেন আর আবেদন মঞ্জুর করবেন। কে করবে? এইবার পুরো ক্ষমতাটা দিয়ে দেওয়া হচ্ছে জেলা শাসকের হাতে। কেন দিয়ে দেওয়া হচ্ছে? এই কারণেই দিয়ে দেওয়া হচ্ছে কারণ ডিএমরা অতি দ্রুত চাইছেন নাগরিকত্ব দিতে। কাদেরকে নাগরিকত্ব দিতে? যারা আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে মাইনরিটি রয়েছেন, হিন্দু, বৌদ্ধ, পার্সি সম্প্রদায়ের মানুষ রয়েছেন, জৈন সম্প্রদায়ের মানুষ রয়েছেন, তাদেরকে অতি দ্রুত দেরি না করে ভারতীয় নাগরিকত্ব দিতে চাইছেন। অর্থাৎ ডিএম স্যাটিসফাইড হবেন, ফিট অ্যান্ড প্রপার পার্সনে সন্তুষ্ট হবেন এবং ভারতীয় নাগরিকত্ব দেবেন। বেশ, হঠাৎ করেই তড়িঘড়িটা কেন? ঠিক তো চলছিল, ধীরে ধীরে চলছিল, প্রসেস এগোচ্ছিল, যাচাই করে আবেদন কমপ্লিট করা হচ্ছিল, তারপর ভারতীয় নাগরিকত্ব দেওয়া হচ্ছিল, হঠাৎ এই দ্রুততার বিজ্ঞপ্তি কেন? তাহলে কি আসামের মতো দ্বিতীয় রাজ্য আমাদের পশ্চিমবঙ্গ হতে চলেছে? কারণ ইতিমধ্যে আপনারা এটাও শুনেছেন যে আগের সরকার থাকাকালীন সিএএ তো দূর কি বাদ, এসআইআরও প্রপারলি করানো হয়নি। আমরা শ্রমিক ভট্টাচার্যের মুখ থেকে এই কথা বলতে শুনেছি যে আমাদের রাজ্যে এসআইআরটা পুনরায় করানো প্রয়োজন রয়েছে, কারণ ঠিকঠাকভাবে এসআইআরটাও করা হয়নি। তাহলে কোয়েশ্চেন এখন এটা হচ্ছে যে এসআইআর কি রিপিটেডলি হবে নাকি আমাদের রাজ্যে এনআরসি হবে? দেখুন, সেন্সাস তো অলরেডি স্টার্ট হয়ে গেছে, ইতিমধ্যে আপনারা বিএলওদের সাথে দেখাও করতে লেগেছেন। রাজ্যে আইন শৃঙ্খলা বিগড়ে না যায় সেই কারণে কিন্তু অলরেডি আর্মি ডিপ্লয়মেন্ট হচ্ছে। তাহলে কি এনআরসি হবে? এনআরসি মানে এটা কি? এনআরসি হচ্ছে এমন একটা প্রসেস যার মাধ্যমে অবৈধ নাগরিকদেরকে আপনি চিহ্নিত করতে পারবেন। যেমন কি আসামে হয়েছিল, 19 লক্ষ অবৈধ নাগরিক পাওয়া গেছিল এবং যেটার মাধ্যমে চিহ্নিত করবেন যে এরা 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 ভারতীয় নয়। প্রমাণ না করতে পারলে পুশব্যাক হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে এনআরসি যদি হয় সেখানে অবৈধ অনুপ্রবেশকারীকে আপনি তো শনাক্ত করতে পারবেনই, তার সাথে আপনাকে দেওয়া হবে একটা টাইম লাইন, যে এই টাইমের মধ্যে আপনাকে প্রুফ করতে হবে যে আপনি সঠিক নাগরিক বা ভারতীয় নাগরিক। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ধরপাকড় শুরু হয়েছে। যেমন কি একটা সব থেকে বড় খবর দিই, ব্যাঙ্গালোরে ধরপাকড় শুরু হয়েছে এবং সেখানে ধরপাকড় শুরু হতেই 10 জন অবৈধ বাংলাদেশি গা ঢাকতে আমাদের পশ্চিমবঙ্গে পালিয়ে আসে। কারণ তাদের কাছে মনে হয়েছে সেফেস্ট প্লেস পশ্চিমবঙ্গ ছাড়া আর অন্য কোথাও হতে পারে না। তারা তো বুঝতে পারেনি যে সরকার পরিবর্তন হয়েছে, এখানে গা ঢাকা দিয়ে থাকা যাবে না। ব্যাঙ্গালোরে ধরপাকড় শুরু হতেই 10 জন পশ্চিমবঙ্গে আসে এবং পশ্চিমবঙ্গ পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে, যাদের অ্যাকচুয়াল বাড়ি যখন যাচাই করে দেখা যাচ্ছে বাংলাদেশের ফিরোজপুরের বাসিন্দা এবং একই ফ্যামিলির বাসিন্দা, মানে গোটা গোষ্ঠী উঠে চলে এসছে আমাদের ভারতের ধর্মশালা, এখানে খেতে বসতে চলে এসছে এবং লাস্ট 6 বছর ধরে আমাদের খেয়েছে, আমাদের টাকা ধ্বংস করেছে। ভগবান জানে যে আমাদের ভারতের বিরুদ্ধে কি প্ল্যানিং এরা করেছে। ব্যাঙ্গালোরে 6 বছর ধরে থেকেছে, সেখানকার পুলিশ তো চোখে কিছু দেখতেই পায় না, বুঝতেও পারে না, ধরতেও পারেনি।
ধরেছে কে? তারা যখন শিওর হয়ে গেছে যে না ফোর্স রয়েছে, আমাদেরকে বাঁচতে হবে, তখন তারা 6 বছর পর প্রাণ বাঁচানোর জন্য চলে আসে পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গে ধরা পড়েছে। ধরা পড়তেই যাচাই করে জানা যায় যে বাবা এরা তো সব অবৈধ বাংলাদেশি। তার মানে রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে পুশ ব্যাক। এখান থেকে এটাও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে যখন আমাদের রাজ্যে প্রচুর পরিমাণে হঠাৎ করে কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্ট হচ্ছে, তার মানে রাজ্য সরকারের মাইন্ডে কিন্তু বড় সড়ো কিছু করার প্ল্যানিং চলছে। এবং 19 তারিখের বিজ্ঞপ্তিতে যখন এটা বোঝা যাচ্ছে যে সরকার চাইছে দ্রুত নাগরিকত্ব দিতে, কাদেরকে দিতে? যারা ধর্মীয় কারণে প্রতারিত হয়ে ভারতে এসেছেন তাদেরকে দ্রুত নাগরিকত্ব দিতে, এবং প্রসেসটাকে অত্যন্ত দ্রুত করার জন্য জেলা শাসকের হাতে যখন পুরো এত বড় ক্ষমতা, এত বড় গুরুদায়িত্ব তুলে দেওয়া হচ্ছে, তার মানে কোথাও না কোথাও কিন্তু হিন্টস পাওয়া যাচ্ছে কি এনআরসির মতো কি বড় সড়ো কিছু করার প্ল্যানিং রয়েছে। প্ল্যানিং কি রয়েছে সেটা তো ভবিষ্যৎ অতি অবশ্যই বলবে, কিন্তু আপাতত জন্য এটা বোঝা যাচ্ছে যে বড় সড়ো আমাদের রাজ্যে কিছু হতে চলেছে। বাকি আপনাদের কি মনে হয় অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।